ইরান ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্যে বড় সংকটের সৃষ্টি করেছে, তবে বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হবে কিনা তা নিয়ে এখনই মন্তব্য করতে পারছেন না বিশেষজ্ঞরা। যদিও এর ফলে আঞ্চলিক নিরাপত্তা সহ বিশ্ব অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করেন তারা। ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ সরকারকে কৌশলী হওয়ার পরামর্শ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। এস এম আরিফ আছেন বিস্তারিত রিপোর্টে। টানা ষষ্ঠ দিনের মতো পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান ইসরায়েল। চরম উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। এর মধ্যেই যুদ্ধ শুরুর ইঙ্গিত দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তাকে হত্যার হুমকি দিয়ে রেখেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। দুই দেশের এই উত্তেজনা ঘিরে বিশ্ব এখন দুই ভাগে বিভক্ত। তার উপর বিভিন্ন অঞ্চলে ছোট বড় যুদ্ধ লেগেই রয়েছে। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, তৃতীয় বিশ্বযুদ্ধ কি সন্নিকটে? মধ্যপ্রাচ্যের এই যে অশান্তি দীর্ঘদিনের, ইসরায়েল এবং ইরানের মধ্যে যে সংঘাত চলছে, এখন যুদ্ধ আমরা বলতে পারি, কিন্তু অল আউট যুদ্ধ নয়। যুদ্ধের যে ব্র্যান্ডিং, অর্থাৎ আমরা যেটা বলছি যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, থার্ড ওয়ার্ল্ড ওয়ার হবে কিনা, এখানে থার্ড ওয়ার্ল্ড ওয়ার নাম করে হওয়ার কিছু নেই। যেটা চলছে দীর্ঘদিন যাবৎ, সেটা তো এক ধরনের যুদ্ধ অবস্থায় চলছে। বিশেষজ্ঞরা মনে করেন ইরান ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্যে বড় সংকট সৃষ্টি করবে। অর্থনীতিতে প্রভাবসহ বাড়বে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি, ভুগবে বাংলাদেশও। পুরো আঞ্চলিক যে অবস্থাটা কিংবা যে জায়গাটা, সেই জায়গায় কিন্তু যুদ্ধ আমার কাছে মনে হয়েছে যে যদি ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে আপনার পুরো মধ্যপ্রাচ্যই অস্থিতিশীল হবে। আঞ্চলিক নিরাপত্তার মধ্যে আমার মনে হয় যে সরাসরি কোনো হয়তো প্রভাব পড়বে না। জ্বালানি কিংবা গ্যাস, এগুলো কিন্তু আমরা ইম্পোর্ট নির্ভর কাজেই, এবং এটা কিন্তু মধ্যপ্রাচ্য থেকে আমাদের দেশে আমরা আমদানি করে থাকি। তো সেই পুরো চেইনটা যখন বাধাগ্রস্ত হবে, তখন কিন্তু আপনার এই প্রোডাকশন কমে যাবে। অনেক কর্মীরা আছে, শ্রমিকরা আছে মিডল ইস্টে, ওখানে যদি তাদের নিরাপত্তার উপরে হুমকি আসে, তাহলে তারা হয়তো বাধ্য হবে দেশে ফিরে আসতে। যে কোনো ঝুঁকি সরকারকে সতর্কতার সাথে মোকাবিলার পরামর্শ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। এখনকার যুদ্ধ হচ্ছে আকাশপথে, কাজেই আপনি আপনার আকাশকে সিকিউর করার জন্য আপনি কি করবেন, এই টেকনোলজিক্যাল ইস্যুসগুলো রয়েছে। আর পাশাপাশি এর বাইরে যেটা রয়েছে, সেটা হচ্ছে গিয়ে আপনি ধরুন আমাদের এখানে আমাদের যে বিদেশ নীতি কিংবা পররাষ্ট্রনীতি, সেইটা অনেকটা স্পর্শকাতর জায়গায় চলে যাবে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। দর্শক, এবারে চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। অর্থবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF সদস্যদের জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি আজ প্রধান উপদেষ্টা কার্যালয়ের শাপলা হলে স্পেশাল সিকিউরিটি ফোর্সের 39তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রধান উপদেষ্টার দরবার অনুষ্ঠানের বক্তব্যে একথা বলেন। এছাড়া প্রধান উপদেষ্টা স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যদের সকল রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে নিরাপত্তার জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানান। এসএসএফকে একটি অত্যাধুনিক এবং পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সেনা, নৌ, বিমান, পুলিশ ও আনসার বাহিনী হতে চৌকস অফিসার নির্বাচন ও প্রেরণ করায় আমি সকল বাহিনী প্রধানদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে এসএসএফকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ সহায়তা প্রদান করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে আমার ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় এসএসএফ সদস্যবৃন্দ, রাষ্ট্রঘোষিত ভিআইপিদের নিরাপত্তা প্রদানে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি চারিত্রিক দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলীর বিষয়সমূহ গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এবং সকল ধরনের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্বের সাথে কাজ করে যেতে হবে। উন্নয়ন প্রকল্প পরিকল্পনার ক্ষেত্রে নদীর পানি প্রবাহ যাতে নিরবচ্ছিন্ন থাকে তা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় টেকনাফ থেকে তেঁতুলিয়া সমন্বিত অর্থনৈতিক করিডোর উন্নয়ন প্রকল্প নিয়ে আয়োজিত এক বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি এ নির্দেশ দেন তিনি। বৈঠকে এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হো উইন জং ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তাদের একটি দল এ প্রকল্পের বিস্তারিত রূপকল্প, কৌশল এবং বাস্তবায়ন প্রক্রিয়া উপস্থাপন করেন।
জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। বিএনপি সহ কয়েকটি দলের আপত্তির মুখে এ বিষয়ে পরবর্তীতে আলোচনার কথা জানায় জাতীয় ঐক্যমত্য কমিশন। এছাড়া রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে আলোচনারও সুরাহা হয়নি এদিন। ঐক্যমত্যে পৌঁছাতে আলোচনা অব্যাহত রাখার কথা জানান কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। এস এম আরিফ আছেন আরেকটি রিপোর্ট নিয়ে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার সংলাপের তৃতীয় দিনে ওয়াকআউটের ঘটনা ঘটে। বৈষম্যের অভিযোগ এনে আলোচনাস্থল ত্যাগ করেন সিপিবি ও গণফোরামের নেতৃবৃন্দরা। আমাদের একজন বলতে গেলেও বাধাগ্রস্ত করেছে, তারা অনেক কথা বললেও বাধাগ্রস্ত করা হয় নাই। তবে কমিশনের সদস্যদের অনুরোধে পুনরায় তারা সংলাপে যোগ দেন। এদিন আলোচনায় অংশ নেয় দ্বিতীয় দিনের সংলাপে অনুপস্থিত থাকা জামায়াত ইসলামী। আমাদের এই ধারণা হয়েছে যে মাননীয় প্রধান উপদেষ্টা তার নিরপেক্ষতা হারিয়েছে এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে যে সংস্কার কমিশন আছে এখনও তারা খুব বেশি অগ্রসর হতে পারবে না। সে কারণে প্রতীকী প্রতিবাদ হিসাবে আমরা গতকাল আসিনি। সংস্কার কমিশনের প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের বিষয় নিয়েই এদিন বেশিরভাগ আলোচনা হয়, যেখানে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি দলগুলো। বিশেষ করে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি সহ কয়েকটি দল এনসিসি গঠনের বিষয়ে আপত্তি জানায়। পাওয়ার ফাংশন থাকে কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না, সেই রকম কোনো প্রতিষ্ঠানের প্রতি আমরা ডেমোক্রেটিক পার্টি হিসেবে সমর্থন জানাতে পারি না। আরেকটা কথা হচ্ছে এই ফাংশনগুলো সেপারেট করে আরেকটা অর্গান সৃষ্টি করার মধ্য দিয়ে কিন্তু একটা ইমব্যালেন্স সৃষ্টি করা হবে। প্রথমত এই সিদ্ধান্ত তো আসা দরকার যে নীতিগতভাবে সাংবিধানিক কমিশনের মাধ্যমে এই নিয়োগগুলো হবে কিনা, সেই বিষয়ে এখনো পুরো ঐকমত্য হয়নি। আমরা আলাপ আলোচনা করছি। আমরা বলেছিলাম যে ফরমেশন পরিবর্তন হতে পারে, নাম পরিবর্তন হতে পারে, সেক্ষেত্রে আমরা অ্যাকোমোডেটিং আছি। আমরা আমাদের প্রস্তাবনা আমরা পুনর্বিবেচনা করব। আর যারা বিরোধিতা করছেন তারা যাতে অবশ্যই একটা বিকল্প প্রস্তাবনা দেয়, না হলে আমরা আসলে এই যে গণঅভ্যুত্থান সংস্কার প্রস্তাবনা সেইগুলো ব্যর্থ হবে। তবে আলোচনার মাধ্যমেই সবকিছুর সমাধান সম্ভব হবে বলে মনে করে জাতীয় ঐক্যমত্য কমিশন। কেউ কেউ বলছেন যে নামেরও পরিবর্তনের কথা বিবেচনা করা যায়, লক্ষ্য অর্জনের জন্য নাম কোনো বিষয় হবে না। আমরা সেই অর্থেই বিভিন্নভাবে এটা এক্সপ্লোর করছি যে কিভাবে এই ধরনের একটা প্রতিষ্ঠান তৈরি করা যায়। এনসিসি ছাড়াও রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে হওয়া আলোচনায় এখনও ঐক্যমত্যে পৌঁছানো যায়নি। পরবর্তী কার্যদিবসে এসব বিষয়ে পুনরায় আলোচনা হবে। সকলকে এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সন্ধ্যা 6:39 তিনি হাসপাতালের উদ্দেশ্যে গুলশানের বাসা ফিরোজা থেকে রওনা দেন। খালেদা জিয়ার হাসপাতালে যাওয়াকে কেন্দ্র করে বিকেল থেকেই তার বাসার সামনে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন ধরনের স্লোগান দেন। দীর্ঘদিন ধরে অসুস্থ খালেদা জিয়া বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। বেগম জিয়ার হাসপাতালে যাওয়া উপলক্ষে এভার কেয়ার হাসপাতাল এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কারোর জন্য নির্বাচন হলে বিপদ বলে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক পছন্দ হয়নি, যে কারণে নারাজ হয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে মঙ্গলবার তারা হাজির হয়নি। রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির দলীয় সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অন্যদিকে নির্বাচন নিয়ে যে প্রতিশ্রুতি সরকার দিয়েছে সেটি দ্রুত বাস্তবায়ন করবে আশা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ইলিয়াস মাতবরের রিপোর্ট। দুপুরে রাজধানীর উত্তরায় সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন হলে গুরুত্ব কমে যাবে বলে ঐক্যমত্য কমিশনের বৈঠকে হাজির হয়নি কেউ। কোনো বিভাজনে না গিয়ে, কোনো সংঘর্ষে না গিয়ে এই দুই নেতা আমাদের একটা শান্তিপূর্ণভাবে নির্বাচনের সুযোগ করে দিয়েছেন। অনেকের পছন্দ হয় নাই, কারণ নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নাই, সুতরাং তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকে একটা বৈঠকে হাজির হয় না।
এ সময় চাঁদাবাজি বা মানুষের সম্পদ দখল না করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, মানুষকে ভালোবেসে ভোট নিতে হবে। জনগণের ভালোবাসা ছাড়া রাজনৈতিকভাবে সফল হওয়া সম্ভব নয়। কোনো কিছু জোর করে দখল করে চাঁদাবাজি করে আমরা যেন মানুষের অধিকারকে হরণ না করি, আইন যেন নিজের হাতে তুলে না নেই, এই কথাটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। এদিকে সকালে নরসিংদী জেলা বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগে আয়োজিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠান শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে অবাধ সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। আমাদের এখনো অবাধ সুষ্ঠু নির্বাচন আসেনি। আমাদের এখনো গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য যে কাজগুলো করা উচিত, যে প্রতিষ্ঠানগুলো করা উচিত, সেটা এখনো নির্মাণাধীন, পরিপূর্ণ নির্মাণ হয়নি। সুতরাং এগুলো গঠন করার জন্য আমাদের আরো কাজ করতে হবে, আমাদের আরো সংগ্রাম করতে হবে। ধন্যবাদ। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। মশাবাহিত প্রাণঘাতী ডেঙ্গু আক্রান্ত হয়ে 24 ঘন্টায় আরও 212 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার সকাল 8টা থেকে বুধবার সকাল 8টা পর্যন্ত তারা হাসপাতালে ভর্তি হন। তবে এই সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন করে ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে সর্বোচ্চ 110 জন, ঢাকা বিভাগে 23 জন, চট্টগ্রাম বিভাগে 16 জন, ঢাকা উত্তর সিটিতে 17 জন, ঢাকা দক্ষিণ সিটিতে 33 জন, খুলনা বিভাগে 12 জন এবং ময়মনসিংহ বিভাগে 1 জন। বরিশাল বিভাগ জুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু। মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন 738 জন রোগী। আলাদা ওয়ার্ড না থাকায় সাধারণ রোগীদের সঙ্গে চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু আক্রান্তরা। মশক নিধনে সব ধরনের ব্যবস্থা নেওয়ার দাবি করেছে সিটি কর্পোরেশন। সবাইকে সচেতন হওয়ার আহ্বান স্বাস্থ্য বিভাগের। দর্শক সহকর্মী পারভেজ রাসেল তথ্যচিত্রে, শামসাবি উচ্ছ্বাস আছেন বিস্তারিত রিপোর্টে। জমে থাকা পানিতে জন্ম নিচ্ছে এডিস সহ বিভিন্ন প্রজাতির মশা, যার যন্ত্রণায় অতিষ্ঠ বরিশালের মানুষ। সাধারণত বর্ষা মৌসুমে বাড়ে ডেঙ্গুর প্রকোপ, তবে এবছর একটু আগেভাগেই এডিস মশার কামড়ে আক্রান্ত হচ্ছে মানুষ। বরিশাল সহ আশপাশের জেলার হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। ডেঙ্গু রোগীর জন্য যদি আলাদা ইউনিট থাকতো তাহলে চিকিৎসা ভালো হতো। আমি কাউখালী থেকে আসছি, আমার ডেঙ্গু হচ্ছে। ডেঙ্গুর যে মশাটা আছে, ওই মশা যে আমারে কামড় দিবে না এটার কোনো গ্যারান্টি নেই। তো এই জন্য হচ্ছে যে হসপিটাল কর্তৃপক্ষ যারা আছে এরা যদি আলাদা একটা ইউনিট করে, তাহলে আমাদের সাধারণ পাবলিক যারা আছে আমাদের জন্য ভালো হবে। যদি ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কোনো রুম থাকে বা আলাদা কোনো সেকশন থাকে, দেখা যায় ওইখানে ভালো হয়। আমাদের দাবি হচ্ছে আলাদা একটা ডেঙ্গু রোগীদের ইউনিট চাই। বরিশাল সহ দক্ষিণাঞ্চলে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে। গত 24 ঘন্টায় নতুন করে 138 জন আক্রান্ত হয়েছে ডেঙ্গু রোগে। বিভিন্ন উপজেলা থেকে আসতেছে, তারপরে বরিশাল বিভাগের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসতেছে। তো এখন পর্যন্ত ডেথ রেট কম ডেঙ্গুতে, আমাদের সাধ্যমতো আমরা ম্যানেজ করতেছি। এদিকে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল শহর জুড়ে প্রতিদিন নানা কার্যক্রম চালানো হচ্ছে বলে দাবি সিটি কর্পোরেশনের। অন্যদিকে স্বাস্থ্য বিভাগ বলছে, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। একটা বাহক আছে এডিস মশা, এই মশাটাকে নিধন করতে হবে। তো নিধন করার জন্য আমার স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোকে আমরা করছি এবং বিভিন্ন জায়গাগুলোকে এরকমের মশার থেকে মুক্ত রাখার জন্য আমরা কিছু বার্তা সবসময়ের জন্য দেই। আর হচ্ছে প্রিভেনশনের জন্য যে কাজটা দরকার সেটা হচ্ছে মানুষের সচেতনতা, যে একটা বাহক আছে এডিস মশা, এই মশাটাকে নিধন করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে এখনই যদি কার্যকরী কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে মহামারী আকার ধারণ করতে পারে এই রোগ বলছেন সংশ্লিষ্টরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দেশে গত 24 ঘন্টায় 28 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার 9.09%। তবে এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল 8টা থেকে বুধবার সকাল 8টা পর্যন্ত 308টি নমুনা পরীক্ষায় 28 জনের করোনা শনাক্ত হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে 7 জনের মৃত্যু হয়েছে, আর করোনা শনাক্ত হয়েছে 359 জনের।
মিরপুরে 10 নম্বরে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে 22 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম। গোয়েন্দা তথ্য প্রযুক্তি ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলেও জানান তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কয়েকজন এই ছিনতাইয়ের ঘটনায় সম্পৃক্ত থাকার স্বীকারোক্তি দিয়েছে। গ্রেফতারকৃত 6 জনের সাথে এই ঘটনায় ব্যবহৃত একটি মাইক্রোবাস, 3টি মোটরসাইকেল, গুলি, জাল টাকা এবং লুণ্ঠিত টাকা সহ বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। তথ্য প্রযুক্তি ব্যবহার করে এবং গোয়েন্দা তথ্যের বিশ্লেষণে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি টিম ডাকাত দলের মূল পরিকল্পনাকারী জলিল মোল্লা সহ অপরাপর ডাকাত সদস্য মোস্তাফিজ, পলাশ, দীপু, সোহাগ সহ মোট 6 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ডাকাতির লুণ্ঠিত 5,03,000 টাকা, 106টি বিভিন্ন মানের বৈদেশিক মুদ্রা, 2,12,000 টাকা মানের জাল টাকা, ঘটনার কাজে ব্যবহৃত 3টি মোটরসাইকেল, 1টি মাইক্রোবাস উদ্ধার করা হয়। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারা দেশে থেমে থেমে বৃষ্টি শুরু হয়েছে, যা 22 জুন পর্যন্ত চলমান থাকবে। কারণে মাস জুড়ে বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। এছাড়া মৌসুমী বায়ু সক্রিয় থাকায় লঘুচাপের কারণে দেশের দক্ষিণ উপকূলীয় ও সমুদ্র অঞ্চলকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের আশঙ্কাও রয়েছে। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। মঙ্গলবার ভোর থেকে আকাশ মেঘাচ্ছন্ন, থেমে থেমে হচ্ছে বৃষ্টি। এতে কয়েকদিনের তীব্র গরম থেকে স্বস্তিতে নগরবাসী। তবে হালকা বৃষ্টিতে স্বস্তি পেলেও ভারী বৃষ্টি হলে জলাবদ্ধতায় যে দুর্ভোগ হয় তা নিয়ে আতঙ্কে নগরবাসী। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, মৌসুমী বায়ুর প্রভাবে মাস জুড়েই হালকা থেকে ভারী বৃষ্টিপাত হবে। যখন বাংলাদেশের উপরে মৌসুমী বায়ু সক্রিয় থাকে অথবা বঙ্গোপসাগরে যখন মৌসুমী বায়ু সক্রিয় থাকে তখন সারি সারি মেঘমালা তৈরি হয় এবং বাংলাদেশে ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হয়। চট্টগ্রাম এবং খুলনা মহানগরের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাও তৈরি হতে পারে। চট্টগ্রাম সহ পার্বত্য কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধস এবং বন্যার আশঙ্কা রয়েছে। আগামী 72 ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে চট্টগ্রামের পাহাড়ি এলাকায়, বিশেষ করে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার পাহাড়ি এলাকায় ভারী বর্ষণজনিত কারণে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু প্রবাহ সক্রিয় থাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শিমুল খান, মাই টিভি, ঢাকা। গুলশানের হোলি আর্টিজান বেকারিতে 9 বছর আগে নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় 7 জনকে আমৃত্যু কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। মঙ্গলবার 229 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পূর্ণাঙ্গ রায় বলা হয়, আলোচ্য হত্যাকাণ্ডের নির্মমতা, নৃশংসতা, ঘটনার সময় ঘটনাস্থলে সন্ত্রাসীদের সামগ্রিক নিষ্ঠুর আচরণ এবং ঘটনার ফলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া বিবেচনায় নিয়ে আপিলকারী আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে তাদের প্রত্যেককে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হলে ন্যায় বিচার নিশ্চিত হবে বলে আদালত মনে করে। 2023 সালের 10 অক্টোবর বিচারপতি শহীদুল করিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এ মামলায় 7 আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। দর্শকের পর্যায়ে রয়েছে প্রবাস সংবাদ। মালয়েশিয়ার 7 মাস ধরে বেতন বন্ধ রয়েছে 283 বাংলাদেশি কর্মীর। বেতন না পাওয়া বাংলাদেশি কর্মীর পাশে দাঁড়িয়েছে জাপানি বহুজাতিক কোম্পানি সনি। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল রাইটস অ্যাডভোকেটস জানিয়েছে, সনি এসব বিদেশি কর্মীদের সহায়তা করতে অর্থবহ এবং সক্রিয় পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল প্রাথমিকভাবে তাদের অর্থনৈতিকভাবে সহযোগিতা করা ও মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী তাদের কাজের ব্যবস্থা করা। রাইটস অ্যাডভোকেটস প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক টেরেন্স কলিংসওয়ার্থ এক বিবৃতিতে সাধুবাদ জানিয়ে বলেন, সনির এই পদক্ষেপ একটি শক্তিশালী অনুস্মারক যে যখন কর্পোরেশনগুলো প্রকৃত অর্থে জবাবদিহিতা ও সহযোগিতাকে গ্রহণ করে তখন পরিবর্তন সম্ভব। জানা যায়, বাংলাদেশি বাসী কর্মীদের বেতন না পাওয়ার বিষয়টি প্রথম সামনে আসার পর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা IR অ্যাডভোকেটস তাদের পূর্বের নিয়োগকর্তা কাওয়াগুচি ম্যানুফ্যাকচারিং SD&B HD এবং কাওয়াগুচির ডাউনস্ট্রিম গ্রাহকদের সঙ্গে বিষয়টি উপস্থাপন করে।
মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ JIM এর অভিযানে কুয়ালালামপুরের জালান ইপোহের পাশে দুটি পৃথক স্থান থেকে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের 13টি জাল ভিসা সহ একজন পাকিস্তানি ও স্থানীয় মালয়েশিয়ান নারীকে আটক করা হয়েছে। আটককৃতরা জাল ভিসার একটি সিন্ডিকেট তৈরি করে এই অবৈধ কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় বিভিন্ন দেশের 101টি পাসপোর্টও জব্দ করা হয়েছে। প্রতিনিধি শাফুল মামুন জানান, বুধবার দুপুরে দেশটির ইমিগ্রেশন বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রায় 2 সপ্তাহ ধরে চলা গোপন নজরদারি করে তাদের বিরুদ্ধে অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আটক করা হয়েছে। অপারেশন টিম 13টি জাল স্টিকার জব্দ করেছে, যার মধ্যে রয়েছে 6টি বাংলাদেশ ভিসা, 2টি ভারতীয় ভিসা, 2টি মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা, একটি ইন্দোনেশিয়ান ভিসা, একটি পাকিস্তানি ভিসা, একটি বাংলাদেশি পাসপোর্ট, বায়োমেট্রিক ফ্রন্ট স্টিকার, একটি কম্পিউটার, একটি ল্যাপটপ এবং একটি প্রিন্টার।